কখনো কখনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়াই সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়ে ওঠে। হাঁটছিলাম আমি ঢাকার পথে, কোনো গন্তব্য ছিল না, শুধু ছিল চোখ খুলে দেখা আর মন খুলে শোনা। কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে জীবনটা যেন একটু ধীর হয়ে গিয়েছিল। সেই কৃষ্ণচূড়ার লাল কমলা পাপড়ি রাস্তায় ঝরে পড়ছিল, ঠিক যেন কেউ আঁকছে শহরের ক্যানভাসে। পথচারীরা ছুটে চলেছে, শিশুরা পাশে খেলছে, হাসছে, দৌড়াচ্ছে। তাদের জীবনের সরলতা যেন পুরো শহরটাকে হালকা করে তুলছে। আর সন্ধ্যের সাথে সাথে সেই একই শহর যেন বদলে যেতে শুরু করলো। আলো কমে এলো, কিন্তু মানুষের চাহনি আরো গভীর হলো। এই একদিনেই আমি দেখলাম দুইটা ঢাকা, একটা দিনের একটা রাতের। এই ভিডিও কোনো লোকেশন গাইড না, কোনো রিভিউ না, এটা এক একটা মুহূর্ত, এক একটা মুখ আর এক একটা হৃদয়ের গল্প। আপনি যদি ঢাকাকে শুধু দেখতেই না, অনুভব করতেও চান, তাহলে চলুন আমরা একসাথে হাঁটি। সংসদ ভবনের পেছনে রাস্তায় হেঁটে প্রথমেই চোখে পড়ল কৃষ্ণচূড়ার মুগ্ধতা। চারিদিক জুড়ে ছড়িয়ে থাকা সেই রং যেন সবটাকেই করে তুলছিল রঙিন আর ফুরফুরে। বাতাসে গাছের পাতার শব্দ, গরম রোদের মাঝে সেই ফুলের ছায়া যেন প্রশান্তির পরশ। রাস্তার ধারে কিছু লোক হাঁটছে, কেউ ব্যায়াম করছে, কেউ বসে আছে একা একা, আর পাশেই শিশুরা খেলছে। ওদের হাসির শব্দে পুরো পরিবেশটা এক ধরনের মুগ্ধতা এনে দিচ্ছে। ঢাকার মতো ব্যস্ত শহরে এই শান্তির প্রশান্তিগুলো আসলে খুবই বিশেষ কিছু। মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়। জিয়া উদ্যানে ঘুরঘুর করছিল এক বাউল গায়ক। তার কণ্ঠে ছিল জাদু, হাতে ছিল একতারা, সাথে ছিল না অন্য কোনো যন্ত্র, ছিল না বড় মঞ্চ, তবুও ছিল এক অদ্ভুত টান। গান যেন কথা বলছিল, ভাঙা সুরে, পুরনো কথায়, কিন্তু একেবারে হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। এই শহরের কোলাহলে এমন মুহূর্তগুলোই আসলে আমাদের থামায়, আমাদের ভাবায়। হাতে লয়া বাজাই বাড়ি বাড়ি, পেটের দায়ে এখন আমি কত কিছু করি। একটা হাতে লয়া বাজাই বাড়ি বাড়ি, আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়। চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই, আমার মন ভালো না। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই, আমি অদম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ও মনরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি। দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি যাবিন তার, আমি পাপি। আমার নাম হইতেছে বাউল জুলহাস, আমার বাড়ি শেরপুর জেলখানার মোড়েই। আমি ঢাকাতে আসছি, আমি অভাবী লোক, ছোট বেলা থেকে আমি গান গাই। তখন আমি ঢাকাতে আসার উদ্দেশ্য হইল যে কিছু টাকা ইনকাম হবে এবং মানুষে যদি আমার চিনে, তাই না, কোনোদিন যদি কেউ কোনো মহৎ লোকে যদি আমার তুলে ধরতে পারে, এই আশায় আমি টাকা ঘোরাঘুরি করতেছি, খায় না খায়। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান পেছেন্ডার, দুজনে পার হইয়া যা, টিকিট কাটায় আছে যাহার, টিকিট কাটায় আছে যার। মনরে হে ও মনরে,
কাঁদে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমি পাপি তিনি জামিনদার সময় থাকতে বান্দা হুঁশিয়ার আমি পাপি তিনি জামিনদার। সংসদ ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি কোনো এক অন্য জগতের মাঝে আছি। এই ভবনটি শুধু স্থাপত্যের দিক দিয়ে নয়, মনের দিক দিয়েও এক ধরনের ভার বহন করে। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়ল কত মানুষ, কেউ চুপচাপ বসে আছে, কেউ ছবি তুলছে, কেউ গভীর চিন্তায় ডুবে আছে। এই স্থান যেন শহরের ভেতর এক শান্ত পাথরখণ্ড, যেখানে সময় একটু ধীরে চলে। এটা একটা উপলব্ধির জায়গা, নিজেকে একটু ভেতর থেকে দেখার সুযোগ। लेसी हुइस्की गोल्डन एप्पल এদিকে আসুন ভাই। ঢাকার রাস্তায় হাঁটলে স্ট্রিট ফুড ট্রাই না করে থাকা প্রায় অসম্ভব। প্রথমেই দেখা হলো এক যুবকের সাথে। সে বিক্রি করছে লেমন সোডা। চোখে প্রাণ, মুখে হাসি। সে বলল, ভাই, ঠান্ডা লেমন সোডা দিয়ে ক্লান্তি কমে যায়, মানুষ খুশি হয়। ট্রাই করলাম তার লেমন সোডা। কিছু কথোপকথন হলো তার সাথে। গ্লাসটা হাতে নেন, ওল্ড টাইমে দেওয়া যাবে না। এটা দেওয়ার সাথে সাথে খাবে না। চলো ফার্স্ট। নাম মোহাম্মদ রতন। এটা আমার মামার মাথায় আছে, ইন্ডিয়া আর কি গেছিল বেড়াইতে যে আর কি খাইছে, ভালো লাগছে, মেশিন নিয়ে বসছে। এটা হলো আপনার 7 স্পার যে কার্বন ডাই পানিতে খান, ওটা আমার নিজের আর কি বানাই কার্বন ডাইঅক্সাইড দিয়ে। ফ্লেভার বিভিন্ন ফ্লেভার আছে, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্লুবেরি, কালাকাট্টা, পুদিনা, স্ট্রবেরি, মাউন্টেন ডিউ, জলজিরা, পাইনাপেল, লেসি, হুইস্কি, গোল্ডেন অ্যাপেল। আমাদের ফ্লেভার মেশিন সব ইন্ডিয়ান, মাসালা ইন্ডিয়ান। আমাদের এখন 5টা। সবচেয়ে বেশি চলে স্পেশাল ওয়ান ছোট, একটু ভাইরাল বেশি তো। মেশিনে আমাদের এই যে পানি বোতলে ভরায়া আপনার এখন এই যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে বানায়। কাঁচের বোতল আমাদেরও আছে, কিন্তু আমরা ইউজ করি না, ওটা রিস্কটা বেশি হয়ে যায়। হ্যাঁ, প্রেশারে ফেটে গেলে পরে রিস্ক হয়ে যায়, এই জন্য আর কি আমরা প্লাস্টিক ইউজ করি। এই যে এখন সোডা বানাবো। এই 50-60 বার ঘুরাইলে হয়ে যায়। ভাই ভাঙতে দিন, ভাঙতে হবে। এই যে এখন সোডা বানাইতেছে। এখন এটা আমাদের বিট লবণ সাথে 41টা মশলা আছে, আমাদের সিক্রেট কিছু মশলা আছে। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত সংসদ ভবনের সামনে মুম্বাই লেমন সোডা। টর্নেডো আলু ভাজা, কামড়ে কামড়ে মজা, মজার করে মজা, ভাজার করে ভাজা। অসংখ্য স্ট্রিট ফুড সেলারের মাঝে এরপরে চোখ আটকে গেল এক মধ্যবয়স্ক ভদ্রলোকের উপর। তিনি স্পাইরাল পটেটো সেল করছেন। সে যেন রাস্তায় দাঁড়িয়ে শৈল্পিক কিছু তৈরি করছে। আমার নাম মোহাম্মদ আজান আলী। এটার নাম টর্নেডো। তো এটা ইন্ডিয়া থেকে শুনছি আমরা। তার সাথেও কিছু কথোপকথন শেষে আবার পথ চলা শুরু করলাম। রাতে যখন গুলশান 2 পৌঁছালাম, তখন চারপাশে আলো জ্বলজ্বল করছে। মানুষের ভিড় বাড়ছে, রাস্তার পাশের স্ট্রিট ফুডগুলো গম গম করছে, গাড়ির লাইন লম্বা হচ্ছে। কেউ বন্ধুদের সাথে হাঁটছে, কেউ প্রেমিকাকে নিয়ে এসেছে, কেউ স্রেফ একা দাঁড়িয়ে চারপাশটা দেখছে। এই জায়গাটা যেন ঢাকার হৃদস্পন্দন, সবচেয়ে স্পন্দিত, সবচেয়ে জীবন্ত। এখানে আধুনিকতা আর মানুষের সরলতা একসাথে মিশে যায়। গুলশান 2 দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার কিছু প্রতিবেশী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, জামান ভাই কেমন আছেন?
দেখলাম তারা তাদের গাড়ির পেছনের ডিকিতে চিপস এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সেল করছেন এবং তারা তাদের এই উদ্যোগের নাম দিয়েছেন চমৎকার। এই দৃশ্যগুলো প্রমাণ করে ঢাকা সবসময় নিজের পথ নিজেই খুঁজে নেয়। আমি হচ্ছে রাত্রি, আর এটা হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড এবং আমার একজন প্রতিবেশী পার্টনার আছে। আমাদের 3 জনের ছোট একটা স্টার্ট আপ, নাম হচ্ছে চমৎকার। আমরা হচ্ছে বাংলাদেশে একটা কনসেপ্ট নিয়ে এসেছি। কনসেপ্টটা হচ্ছে আপনার চিপসের ব্যাগের ভেতরে, ইটস লাইক নাচোস ইন এ চিপস ব্যাগ আর কি। সো এই কনসেপ্টটা বেসিক্যালি এসেছে হচ্ছে আমেরিকান বেসড একটা কনসেপ্ট থেকে, দ্যাট ইজ BYOB, ব্রিং ইউর ওন ব্যাগ। তো US কানাডাতে হচ্ছে একটা ট্রেন্ড চালু হয়েছে। ট্রেন্ডটা হচ্ছে আপনার যে কোনো স্ন্যাক্সের ব্যাগ হচ্ছে কাস্টমার নিয়ে আসে। তো ওইটার ব্যাগের ভেতর হচ্ছে যে কোনো অ্যাডঅনস দেওয়া হয়, লাইক চিকেন, বিফ আর আপনার মাশরুম, কর্ন এটসেট্রা এটসেট্রা অ্যাডন দিয়ে জিনিসটা একটা মেক্সিকান খাবারে রূপান্তর করা হয় আর কি। তো যেটার বেসিক্যালি একটা বাংলাদেশি ভার্সন আমরা এখানে আনার চেষ্টা করেছি, which is nachos in a chips bag again. সবচেয়ে স্পর্শকাতর অংশ ছিল যখন দেখা হলো এক প্রাণবন্ত প্রতিবন্ধী শিশুর সাথে। তার কোমরের নিচ থেকে পুরোটাই বিকল, তবুও সে কলম বিক্রি করছে। কারো করুণা চায় না, শুধু নিজের পরিশ্রমের মূল্য চায়। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা করো কেন? সে বলল, আমার একটা ইন্টারভিউ নেন, আমি কথা বলবো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইন্টারভিউ কেন দিবে? সে বলে, ইন্টারভিউ দিলে আপনি আমার কাছ থেকে একটা কলম কিনবেন। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আমার নাম শুভ। শুভ, তুমি এখানে কি করো? কলম বিক্রি করি। কলম বিক্রি করো? পড়ালেখা করো না? না, কেন? যে ফ্যামিলিতে অর্থ মানে আর্থিক সমস্যা। এজন্য? হুম। তো তোমার পায়ে কি হয়েছে? জন্ম থেকে পা কোনো কাজ করে না। পা কাজ করে না? কোথা থেকে কাজ করে না? কোমরের নিচে থেকে। তোমার নিচ থেকে বিকল? হুম। আচ্ছা, তো তোমার এই স্কেটবোর্ডটা তুমি কই পাইছো? এটা আমার একটা নরমাল বোর্ড ছিল, তারপরে ওইটা দিয়ে আমি এখান থেকে বনে যেতাম, পুরাটা ঘুরতাম আর কি। আস্তে আস্তে গেছিলাম, পরে মাটির ভিতরে ঢুকা দেখি যে একটা সবাই স্টান্ট করে, ওই জায়গায় স্কেট স্টান্ট করে। তখন নাম হইল গিয়া সুজি ম্যাম, ওই একজন ইউনিসেফের সদস্য, ইউনিসেফের। এখন সে একজন ভালো কর্মকর্তা। এখন সে এটা দিছে সবাই স্কেট করে, সবাই শিখে ওই জায়গা থেকে। এখন আমি ওটা নিয়ে গেছি, আমি কিছুই পারতাম না। এই যে আমি আগের ভিডিওতে যেটা দেখাইলাম না, স্ট্যান্ড করে দেখাইলাম, ওইটা ওদের কাছ থেকে শিখছি। এটা শিখতে গিয়ে আমি অনেকবার ব্যথা পাইছি, অনেক কিছু। এরপরে তারাই আমার শিখাইছে, তারাই আমার এই বোর্ডটা দিছে। সে নিজে আমার গিফট করছে। এটা তো প্রথমে সিরিজ পেপার ছিল, সিরিজ পেপার উঠাই লাইছি, আমার পাতে ঘা এখনো আছে, ওষুধ খাওয়া লাগে। এরপরে ওই সিরিজ পেপার উঠাই ফেলাইছি পরে এই অন্য কোনো স্টিকার লাগাইছি, মাঝে আবার স্টিকার উঠাই এমনি খালি ছিল, পরে আবার আজকে এই যে নতুন স্টিকার লাগাইছি। দেখেন, বাসায় আব্বু আছে, আম্মু আছে, ছোট বোন আছে। বাবা কি করে? আব্বু আগে কনস্ট্রাকশনে কাজ করতে, পরে হাতে ব্যথা পাইছে, বাসায় থাকে এখন। ইনকাম করে না? না, এখন মাঝে মধ্যে ওই যে আগে কনস্ট্রাকশনে কাজ করতে না জেনে এগুলো এখনো বিল্ডিং এর সবার লোক পরিচয় আছে। সবাই তো এখন কোনো কাজে যাইতে হইলে আব্বু ডাকে, আব্বু লেবার টেবার দেয় আর কি। বাসায় এখন ইনকাম করে কে কে? এই তো আব্বুরটা ধরি না, আমি আর আমার মেজো ভাই। আচ্ছা, তো তুমি কলম বিক্রি করে কত টাকা পাও? হয় 200-300 টাকা পাই। 200-300 টাকা? এটা টাকাটা কি করো? এই টাকাটা আমি বাসায় দেই আম্মুর কাছে। নিজে কিছু করো না এটা দিয়ে? না। তো তোমার এই যে কি বলে পায়ে প্রবলেম, তুমি মানুষের কাছে টাকা নাও না? কলম বিক্রি করো? হ্যাঁ। কলম বিক্রি করার মধ্যে আসছে কোথা থেকে? আমি আগে প্রথম যখন আইছি তখন আমি এমনি যা কিছু দিত নিয়ে নিতাম। তারপরে ভাবি যে আমি কোনো একটা ছোটখাটো ব্যবসা, তো ব্যবসা ছোট আর বড় তো নেই। ওই সাইডও ওই সবাই দেখলাম, আমার আরো কয়েকজন বন্ধু, আমার 2টা বন্ধু আছে, ওরাও দেখি কলম বিক্রি করে, অনেক স্টিকার বিক্রি করে। তখন আমি কলম নিছি, কলম বিক্রি করে আমার অনেক টাকা বিক্রি হয়।
পরে ভাবলাম যে আমি একভাবে হাত নাই পাতি, আমি তাও কোনো টাকা চাইতাম না, যারা বুঝে দিত নিজের থেকে দিত নিয়ে নিতাম। এখন আর টাকা তুলি না, এখন কলম বেশি, এখন মানে ভালো লাগে। হ্যাঁ, এখন খুশি। আমার সবচেয়ে বড় ইচ্ছা হইল গিয়া, আমার সবচেয়ে বড় ইচ্ছা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি আমার বাপ মারে হজ করাই চলে যাব। এইটুকুই আমার ইচ্ছা, সবচেয়ে বড় ইচ্ছা। সবথেকে বড় তোমার ইচ্ছা পূরণ হোক, এই দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর লাস্টের কথাটা বলো বলো বলো। আমার এই বড় ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বড় ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ। একটা ছোট ছেলে যার নিজের জীবন যুদ্ধ, সে ভাবছে তার পরিবারের জন্য কিছু করতে। এটাই হলো ঢাকার সৌন্দর্য। একদিন এক রাত, কিছু এলোমেলো পথ, কিন্তু মনে গেঁথে যাওয়ার মতো অভিজ্ঞতা। এই ভিডিও আমি বানালাম শুধু কিছু জায়গা দেখানোর জন্য না, এই ভিডিওটা একটা উপলব্ধি। ঢাকার প্রতিটা রাস্তায়, প্রতিটা মুখে, প্রতিটা দৃষ্টিতে লুকিয়ে আছে গল্প। আপনারা দেখছিলেন নোম্যাড জামান। আমি আবারও হাঁটব, কারণ আমি জানি এই শহর প্রতিদিন কিছু না কিছু বলে। শুধু মনটা খোলা রাখলেই আপনি সেই কথাগুলো শুনতে পারবেন।